স্যার? সবাইকে হ্যাঁ ভালো আছি। তোমাদের সবাইকে বলে দাও। এই স্যার মাত্র জয়েন করতেছে কেবল স্যার। 19 জন কেবল কেন তাড়াতাড়ি জয়েন করতেছে স্যার। আপনি স্যার শুরু করতে পারেন স্যার। তারা আস্তে আস্তে জয়েন করবে মাত্র স্যার। মাত্র 19 জন। তো আমি তো এইটা টানেই তো দিতে পারলাম না। থামো। ওকে দিয়ে দেবো থামো। তুমি এখানে আসো। আছি তো। হ্যাঁ তোমাদের সবাই অ্যাটেন্ড করছে? আচ্ছা ঠিক স্যার আছে। আমরা আসছি স্যার সবাই। আচ্ছা ঠিক আছে। রাফি কই রাফি? স্যার জয়েন করে নাই স্যার এখনো স্যার। নেট প্রবলেমই নাকি স্যার? হ্যাঁ রাফি, হ্যাঁ কই তুমি অ্যাটেন্ড করো না কেন? কেবল 20 জন মতো কেন? দাদি দাও না। আজকে তোমাদের ক্লাস আরেকজনের, বুঝছো? হ্যাঁ, তোমার আরেকজন ক্লাস জি নেবে স্যার। আজকে, কিন্তু আমি ক্লাস নেবো না। এই যে এখানে এই যে বড় ডাক্তার আছে এখানে, এই বড় ডাক্তারের সাথে কথা বলো। এই যে হ্যাঁ কথা বলো। এই যে বড় ডাক্তার ভাইয়া বলো। ভাইয়া হ্যাঁ কথা বলো তো। কি রে? শব্দ হচ্ছে না কেন? শব্দ হচ্ছে না, তুমি কথা বলো। এই যে নাম কি তোমার? তোমার নামটা বলো। হুম? ডাক্তার আরাধ্য সরকার। আরাধ্য সত্তার। আরাধ্য ডাক্তার আরাধ্য সরকার। আরাধ্য সরকার তোমার নাম। তুমি কোন ক্লাসে পড়ো? হুম? কি প্রশ্ন করে? তুমি লেখাপড়া প্রশ্ন করো করো। তুমি? তোমরা ভালো আছো? লেখাপড়া করো তুমি? স্কুলে যাও? হ্যাঁ? বলো স্কুলে যাও তুমি? স্কুলে যাবো এবার। বলো যাবো। যাবা? ও বাবা। হ্যাঁ। আমি এখন ডাক্তার হয়ে গেছে। বলো বাহ। আমি আজকে তুমি এখন ক্লাস ডাক্তার হয়ে নাও। গেছি। তোমার আপু তো প্রতিদিন নেয়। আজকে তুমিই নাও ক্লাস আমাদের। নিবো তো। নিব তো। আচ্ছা নেও তুমি। এখানে স্যার শুনতে আপনার পাচ্ছো? কি একটাই ছেলে স্যার? না, দুইটা। আরেকজন ওর কোথায় ইচ্ছা স্যার? যে আরেকজন ওই যে পাশের রুমে আছে। তো এর আবার ইচ্ছা যে এ আজকে ক্লাস নিয়ে নেবে। হ্যাঁ, এই স্যার ক্লাস নিবে। আমরা তার ক্লাসও করি স্যার। আমার ক্লাসে করো আজকে। আমি জি আজকে স্যার খালি আমরা শুনবো। ক্লাস তো করি স্যার। হ্যাঁ, ওর ক্লাসও করি স্যার আমরা। আজকে আমি খালি শুনবো আর ওই হুম। ক্লাস নিবে। জি স্যার। এই বড় দাদা, এই বড় দাদা। হ্যাঁ, তুমি এখন কি বলবা? এই যে তোমরা কি পড়েছো? বলো। আচ্ছা, তুমি এখন বলো। তোমরা কি পড়েছো? তুমি বলো, তোমার কি লেখাপড়া করেছো? বলো, তোমরা লেখাপড়া করেছো? হ্যাঁ আমরা তো পড়তেছি। তোমার আব্বু প্রতিদিন যেগুলা পড়াই আমরা ওইগুলা পড়ি আবার বাসায়। বলো, আমি পড়াবো, আমি ডাক্তার হয়ে যাব। বলো বলো, আমি ডাক্তার হব। ঠিক আছে। আমি ডাক্তার হব।
হুম, এই এই তুমিও বড়টা ডাক্তার আসো, হবা, তোমার আব্বু তো অনেক ভালো ডাক্তার, এই তুমি যে আসো, একজন ভালো ডাক্তার হবা। এই 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 যে এদিকে, এই যে আমার বড় ছেলে, এদিকে আসো, এদিকে 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 আসো, এই ওটা সরাই দাও। আহ, এই যে এদিকে তার না দেখা যাবে না, এদিকে এদিকে এদিকে, ওই যে আমার এই যে পিছনেরটা হলো যে বড়টা, জি স্যার। এদিকে তোমার নাম এদিকে আসো, কি? আমার নাম অনিরুদ্ধ সরকার। অনিরুদ্ধ সরকার। আচ্ছা, হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ পড়ি, 6 এ উঠবো এবার। ক্লাস 6 এ উঠবা? তোমার তো পিএসসি হ্যাঁ, পরীক্ষা ছিল, দিতে পারলা না পরীক্ষা। হ্যাঁ, হুম। হুম, আইসো আমাদের ক্যাম্পাসে, আইসো বেড়াইতে তোমার আব্বুর সাথে, তখন সামনাসামনি দেখা হবে। আসবো। আসবা? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ আসলে আসবো। আমার সাথে দেখা করবা, বুঝছো? ঠিক আছে। ব- হ্যাঁ, বলবা হ্যাঁ, যে তোমার আব্বুকে বলবা যে ওই যে ফরিদ ভাইয়া যে বলছিল, ওর সাথে হ্যাঁ, আমাকে হ্যাঁ, দেখা করাই দাও। তখন তোমাকে নিয়ে আমাদের আচ্ছা, মেডিকেল কলেজ ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে আমি এখন ক্লাস শুরু করি। তোমার আব্বুকে হ্যাঁ, দেও এখন তাহলে। ঠিক আছে, ভালো আছে। আচ্ছা, ওই যে দেখা দেখা যাচ্ছে, এটাই তো ক্লাস হচ্ছে এখন, এটাই তো ক্লাস। হুম, আমি তো ক্লাস শুরু করি। গেলে দেখাইতে নিয়ে টর্চও লাগবে হুম, টর্চও লাগবে পিঠে আবার তেলায় তো আমি তেলার নিয়ে যেতে পারবো কিভাবে এইভাবে ক্লাস দিতে হয়, যে এগুলো পড়তে হবে আর বলতে হবে। এই যে আমি তো পড়বো রে হ্যাঁ, তুমি পড়ো এইবার। হ্যাঁ, তোমার একটু সরে যাওয়ার দিকে। এখন আমরা ক্লাস শুরু করে দিই, যে কজন আসছে। হ্যাঁ, বাকিগুলো পরে আস্তে ধীরে পড়ুক। জি স্যার, 25 জন তো হয়ে গেছে তো স্যার, সমস্যা নেই স্যার, আসবে স্যার আস্তে আস্তে। তো সেদিন প্যাথোজেনেসিস আমরা পড়লাম, সামান্য কিছু বাকি আছে। আর যেটা আছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমার রিটেন আমরা ভাইভাতে ধরবো না, রিটেনে দেখিও রিটেনে আসে কিনা, এবং খুব কঠিন না। ওই পারসিস্টেন্ট ভাইরাল ইনফেকশন মানে হলো কি, যখন কোনো ভাইরাল ডিজিজ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ভাইরাসটা ডিজেবল হয়ে যায়, আমাদের কি রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন রেসপন্স হয়ে যাবে, তখন ভাইরাল ইনফেকশন ভালো হয়ে যাবে, তাই তো? এটাই নিয়ম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, সেই ভাইরাসটা ডিজিএফআর কমপ্লিটলি হয় না, তার কিছু পার্ট অত সম্পূর্ণ পার্টটাই তোমার বডিতে থেকে যায়, এবং জিনটা থেকে যায়, আরএনএ অথবা ডিএনএটা এই থেকে গেল, এটাকে বলা হচ্ছে। এবং এরা পরবর্তীতে করে কি, ক্রনিক ইনফেকশন করে বা অন্য অনেক ধরনের ইনফেকশন করে। এটাই হলো পারসিস্টেন্ট ভাইরাল ইনফেকশন, ঠিক আছে? তাহলে in most viral infections the virus does not remain in the body for a significant period after clinical recovery. However, কিছু ক্ষেত্রে কি, in certain instances the viral persists for long period either intact form, সম্পূর্ণ ফর্মটা থাকতেছে, or in the form subviral component, মানে কিছু অংশ যেমন আরএনএ বা ডিএনএ থাকতেছে, এটাকে বলা হচ্ছে ভাইরাল পারসিস্টেন্ট ইনফেকশন। এখন এটা তোমার কি কারণে হয়, পারসিস্টেন্ট ইনফেকশন কেন হয়, মেকানিজম এই তোমরা জানো যে এক ভাইরাস যখন সেলের ভিতরে প্রবেশ করে, তখন কি হয়, ডিএনএ অথবা আরএনএ এটা সেলের ভিতরে প্রবেশ করে, তাই তো? সম্পূর্ণ ভাইরাসটা কিন্তু প্রবেশ করতেছে না। এখন ডিএনএ আরএনএ প্রবেশ করলো, এটা করে কি, ডিএনএ অথবা আরএনএটা আমাদের হোস্ট সেল যে ডিএনএ আছে, যেমন এইচআইভি, এটা হয় কি, এটা আরএনএ ভাইরাস, এখান থেকে ডিএনএ তোমার নাম হলো রেট্রো ভাইরাস, তাই না? আরএনএ থেকে ডিএনএ হবে, এই ডিএনএটা হবে কি, আমাদের যে হোস্ট সেলে যে ডিএনএ আছে এর সঙ্গে ইন্টিগ্রেশন হয়, মানে একীভূত হয়, হয় সে বহুদিন থাকে, পরে সে আবার ইনফেকশন করে বহুদিন পরে। তাহলে এক নম্বর কি, ইন্টিগ্রেশন অফ এ ডিএনএ প্রোভাইরাস ইনটু হোস্ট সেল ডিএনএ অকার্স উইথ রিট্রোভাইরাস। এইটা হলো তোমার হলো, এটা একটা মেকানিজম। আর হয় ইমিউন টলারেন্স, বিকজ নিউট্রালাইজিং অ্যান্টিবডিজ আর নট ফর্মড,
যে অ্যান্টিবডি যেটা আমাদের ইমিউন রেসপন্স হলো, সেখানে অ্যান্টিবডি তৈরি হয়, তাই তো? কিন্তু যদি অ্যান্টিবডি ইফেক্টিভ অ্যান্টিবডি তৈরি হলো না, তাহলে তখন কিছু থেকে যায়, এটাকে বলা হয় ইমিউন টলারেন্স। তারপরে ফরমেশন অফ ভাইরাস অ্যান্টিবডি কমপ্লেক্স হুইচ রিমেন ইনফেকশাস, যেমন হলো ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাস হয় কি, এর 4টা সেরোটাইপ। তো একটা সেরোটাইপ দ্বারা যদি ইনফেকশন হয়, যে অন্য 3টা সেরোটাইপ, এগুলো দিয়ে কিন্তু ইনফেকশন ভালো হবে না। তো একটা সেরোটাইপ ইনফেকশন হলো, তখন হয় কি তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হলো। এখন সেকেন্ড টাইম যদি অন্য সেরোটাইপ দ্বারা ইনফেকশন হয়, তখন হবে কি, ওই যে ধরো ডেঙ্গু 2, 3 বা 4 তোমার বডিতে প্রবেশ করলো, তা 2, 3, 4 এটা আগের যে অ্যান্টিবডি তৈরি আছে ডেঙ্গু 1 এর বিপরীতে, এটা তখন কমপ্লেক্স তৈরি করলো, করে তারা তখন তারা ইনফেকশন করবে। তাহলে এটা একটা। তারপরে হলো লোকেশন উইদিন অ্যান ইমিউনোলজিক্যালি শেল্টার স্যাংচুয়ারি, দ্যাট ইজ ব্রেন। দ্য ব্রেন, তারপরে তোমার চোখের কিছু অংশ, এগুলো তো হয় কি ইমিউন সেলগুলো যাইতে পারে না, এগুলোকে বলা হয় ইমিউনোলজিক্যালি শেল্টার। তো এই সমস্ত জায়গায় তোমার তারপরে র্যাপিড অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন, যেমন তোমার দেখো এই যে করোনা ভাইরাস, যেমন হলো র্যাপিড অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন, যেমন এই করোনা ভাইরাস হয় কি, করোনা ভাইরাস এটা হয় কি যে তোমার এর কিন্তু অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন হচ্ছে, কিন্তু বারবার মিউটেশন হচ্ছে, কিন্তু এই জন্য যে ভ্যাকসিন যে নিয়ে আসতেছে এটা কিন্তু এফেক্টিভ নাও হইতে পারে, এটা বুঝে দেখো। এই ভ্যাকসিন অনেকগুলো কোম্পানি অলরেডি তৈরি করছে, এবং অনেকগুলো 100-200টা কোম্পানি তৈরি করে ফেলছে, এবং 3-4টা প্রায় তোমার অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। বাংলাদেশেও আশা করি জানুয়ারি বা ফেব্রুয়ারি, জানুয়ারির দিকে চলে আসার কথা, কিন্তু ইফেক্টিভ কতটুকু হবে এটা বলা মুশকিল। তারপরে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা কিন্তু তোমার র্যাপিড খালি অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন এত আছে, যার ফলে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিপরীতে এখনো অ্যান্টিবডি তৈরি হয়নি, তোমার ভ্যাকসিন এখন তৈরি হয়নি। এটাকে বলা হচ্ছে র্যাপিড অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন, ডিউ টু মিউটেশন। তারপর স্প্রেড ফ্রম সেল টু সেল উইদাউট অ্যান এক্সট্রাসেলুলার ফেজ, সো দ্যাট ভাইরাস ইজ নট এক্সপোজ টু অ্যান্টিবডি। যেমন ভাইরাস সেল টু সেল থেকে সেলের ভিতরেই যাবে, সেলের মাঝখানে যে এক্সট্রাসেলুলার স্পেস আছে এইখানে যাবেই না, তাহলে অ্যান্টিবডি সেখানে কাজ করতে পারবে না। আর একটা হলো ইমিউনোসাপ্রেশন, অ্যাজ ইন এইডস। ইমিউনোসাপ্রেশন, এইডস হলে কি হবে, তোমার ইমিউন সাপ্রেশন হয়, তাই না? খালি এইডস না, আরো অনেক কিছু ডিজিজ আছে যেগুলোতে ইমিউনোসাপ্রেশন হয়। এই সমস্ত ক্ষেত্রে তোমার হবে ভাইরাস আমাদের বডিতে থেকে যায়, বা তার ইনট্যাক্ট ফর্মটা থেকে যায়, এটাকে বলা আছে পারসিস্টেন্ট ভাইরাল ইনফেকশন। পারসিস্টেন্ট ভাইরাল ইনফেকশন কয় ধরনের, একটা হলো ক্রনিক ইনফেকশন, অথবা আরেকটা বলা যায় যে ক্রনিক ক্যারিয়ার ইনফেকশন। একটু পার্থক্য আছে, ক্রনিক ইনফেকশন, ক্রনিক ক্যারিয়ার ইনফেকশন। তারপর তোমার হলো ল্যাটিন ইনফেকশন, আরেকটা হলো স্লো ইনফেকশন। এখন ক্রনিক ইনফেকশন বা ক্রনিক ক্যারিয়ার ইনফেকশন, এখানে হলো কি যে একটা ভাইরাস দিয়ে যখন ইনফেকশন হলো তখন হলো অ্যাকুট, যেমন হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস, ঠিক আছে, এটাকে বলি, অথবা হেপাটাইটিস এ ভাইরাস বলি। হেপাটাইটিস এ ভাইরাস হয় কি, যখন ইনফেকশন হলো অ্যাকুট হেপাটাইটিস হইলো, তারপর কিন্তু ভালো হয়ে গেল, কিন্তু ওটা আর কিন্তু আর বডিতে থাকবে না। কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস, এখানে কি হয়, এখানে তোমার অ্যাকুট ইনফেকশন ভালো হলো, কিন্তু তোমার অর্গানিজম ভাইরাস থেকেই যায়। এরা তখন আস্তে আস্তে করবে কি, প্রথমে তোমার ক্রনিক ক্যারিয়ার স্টেপ তৈরি করবে, এরপরে এবং ক্রনিক ক্যারিয়ার যখন হবে তখন কোনো সিমটমই থাকবে না, অ্যাসিমটমেটিক। তারপরে এখান থেকে তোমার ক্রনিক হেপাটাইটিস করবে, আলটিমেটলি তোমার হবে কি সিরোসিস হয় এবং হেপাটোসেলুলার কার্সিনোমা হয়, ঠিক আছে। তারপরে তোমার হলো ওই যে নিওনাটাল রুবেলা ভাইরাস ইনফেকশন, সার্টিমালা ভাইরাস ইনফেকশন, এগুলো তোমার এই ক্রনিক ক্যারিয়ার হিসেবে অনেকদিন থেকে যায়। তাহলে এখানে কি patient infected with certain viruses continue to produce significant amount of virus for long periods.
This carrier can either be asymptomatic or results in chronic infection. ঠিক আছে, তারপরে দেখো ল্যাটেন্ট ইনফেকশন, মানে কি সুপ্ত থাকে, হিডেন থাকে, মানে লুকিয়ে থাকে। যেমন এইচআইভিতে হয় কি, যখন একটা এইচআইভি ভাইরাস প্রবেশ করলো আমাদের বডিতে, তখন সে মোটামুটি 4 সপ্তাহের মধ্যেই, তোমার 4 থেকে 8 সপ্তাহ, 1 থেকে 2 মাসের মধ্যেই আর কোনো ইনফেকশন থাকবে না, বডিতে সে থাকবেই না। এরা করবে কি, বডির বিভিন্ন জায়গায় তারা শেল্টার নেবে, যেমন লিম্ফার টিস্যুতে এখানে থেকে যায়, এবং মানুষ জানতে পারবে না, তার কোনো সিমটমই নাই, লিম্ফার টিস্যু থেকে গেল, ল্যাটেন্সি হিসেবে থেকে গেল। এরপরে 8 থেকে 10 বছর পরে এইচআইভি দেখা দেয়। এটা কি হলো ল্যাটেন্ট ইনফেকশন। তারপরে হিউম্যান হার্পেস ভাইরাস ইনফেকশন। এখানে কি হয়, তখন তোমরা পড়বে তখন জানবা। হিউম্যান হার্পেস ভাইরাস ইনফেকশন কি করে, চিকেন পক্স, ঠিক আছে। এবং চিকেন পক্স একবার যখন যার হয়ে যায়, পরবর্তীতে আর কিন্তু চিকেন পক্স হয় না। কিন্তু এই যে পক্স ভাইরাসটি, যেটা হার্পেস জস্টার ভাইরাস, যেটা এটা করবে বডির মধ্যে তোমার এই যে ডর্সাল রুট গ্যাংলিয়ন, ঠিক আছে, এইখানে তারা বাসা হয়ে থাকবে। এবং পরে যখন ডিফেন্স কোনো কারণে যদি কমে যায়, তখন তোমার ওখানে একটা ভেসিকুলার ডিজিজ করে, নাম হলো সিঙ্গেলস, এবং ওটা সো মাচ পেইনফুল, ঠিক আছে। তাহলে এইটা আবার যখন আমরা সিস্টেমিক পড়াবো তখন তোমরা জানবা। ল্যাটেন্ট ইনফেকশন কি হলো? ল্যাটেন্ট ইনফেকশন আর দোজ ইন হুইচ দ্য ভাইরাস পারসিস্ট ইন অ্যান অকাল্ট ফর্ম, অথবা হিডেন অর ক্রিপ্টিক ফর্ম most of the time. This time of infection signifies that infection are not producing by virus at the present time, but can be deactivated at a subsequent time. Example, human herpes virus, cytolatency কোথায়, লিম্ফার টিস্যু। আর হিউম্যান এইচআইভি আর হিউম্যান হার্পেস ভাইরাস থাকে কোথায়, ডর্সাল রুট গ্যাংলিয়ন অফ ক্রেনিয়াল নার্ভ, এগুলোতে থাকে। তো এগুলো টার্ম তোমাদের হয়তো পরীক্ষায় এমন ধর্ম না বা আসবে কিনা জানি না, কোশ্চিন দেখে নিও। কিন্তু তোমার যখন আমরা সিস্টেমিক ভাইরাস পড়াবো তখন কিন্তু তোমাদের এগুলো বোঝার জন্য রাখবে এগুলো। তারপরে ধরো স্লো ভাইরাস ইনফেকশন। এখানে কি, ভাইরাস ইনফেকশন যেটা হয়, বডিতে প্রবেশ করার পরে বহুদিন পর্যন্ত তারা মানে ডিজিজ করতে বহুদিন সময় লাগে। যেমন তোমার হলো যে মিজেলস ভাইরাস যদি ইনফেকশন হয়, ভালো হয়ে গেল, পরে 5 থেকে 15 বছর পরে সে করবে কি, ব্রেনে একটা ইনফেকশন করবে, একটা কমপ্লিকেশন করবে, নাম হলো সাবএকুট স্ক্লেরোজিং প্যারেনকেফালাইটিস, ঠিক আছে। তাহলে স্লোলি করতেছে, কত দেখো 5 থেকে 15 বছর পরে করতেছে, স্লোলি ইনফেকশন করতেছে। তাহলে এটা পড়ি, the term slow refers to the prolonged period between initial infection and the onset of disease, which is usually measured in years. Example হলো কি, সাবএকুট স্ক্লেরোজিং প্যারেনকেফালাইটিস, which follows several years, that means 5 to 15 years after measles virus infection. আর এগুলো তোমরা কমিউনিটি মেডিসিনে পড়ে আসছো যে একটা ভাইরাল ইনফেকশন হলে তার স্টেজ কয়টা, একটা ইনকিউবেশন পিরিয়ড, প্রোড্রোমাল পিরিয়ড, তারপর হলো ইলিয়াস পিরিয়ড এবং রিকভারি পিরিয়ড। এগুলো তোমাদের জানার প্রয়োজন নাই, তোমরা তো জানিয়ে আসছো, এগুলো করতেছে না। তাহলে এই তোমার হলো এটা। এই যে এখানে তোমার আজকে আরেকজন মাস্টার সাহেব নিচ্ছি, দেখা যাচ্ছে, দেখো তো স্যার, দেখতেছে স্যার, আরেকজন মাস্টার সাহেব। আগেকার যুগে তো এইভাবে নিত, তাই না? আগে যে, এখন তো মোটামুটি ম্যাক্সিমাম টিচারই আর নেয় না, এই যে তোমার বোর্ডে লেখে নিত। হ্যাঁ, তাহলে এখনো যেগুলো পুরাতন টিচার তারা কিন্তু এইভাবেই নেয় কিন্তু এখন। এখন আমরা এবার অভ্যস্ত আর নই। ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এখন আমরা যেটা নিচ্ছি, ভালো দিক আছে, খারাপ দিকও আছে। হ্যাঁ, এখন ভালো দিক খারাপ দিক আছে। এখন আমি যেটা নিচ্ছি, এটা এখন বাদ দিই। এখন হলো তোমার হলো নতুন আরেকটা পড়াই। এবারে দেখবো হলো ল্যাব ডায়াগনোসিস। দেখা যায়
জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওই বুঝছি। তাহলে ওই নিউ শেয়ারিং এ দিতে হবে, তাহলে আর কেটে যাবে না। জি স্যার, নিউ শেয়ারিং এ দিলে তখন ওই যেটা স্যার নতুন দিচ্ছেন ওইটা আসে আর কি। হুম। তাহলে আমরা হলো আহ, এখন পড়াবো কাল্টিভেশন অফ ভাইরাস অ্যান্ড ল্যাব ডায়াগনোসিস। তো আমরা অলরেডি ভাইরাস কালচার করি, এটা তোমাদের পরীক্ষায় আসে, রিটেন বা ভাইভা দুটোই আসবে। ভাইরাস কালচার করি, কোথায় কালচার করব? যেমন ব্যাকটেরিয়া, যেমন কালচার মিডিয়া তোমরা অলরেডি জেনে আছো, যত দেখো না এখনো, প্র্যাকটিক্যাল করলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হইতো। তো যাই হোক, এখন নাইমোমার্সে কানামাই ভালো, যতটুকু নেওয়া যায় ততটুকু আমি করি। এখন ভাইরাস কালচার করা যায়, কিন্তু তোমার যে ব্যাকটেরিয়ালজি কালচার এগুলো কি ইনঅ্যানিমেট কালচার মিডিয়া, ইনঅ্যানিমেট জড় পদার্থ। এগুলো কিন্তু ভাইরাস, তোমরা জানো যে অলরেডি জানছো, এগুলো লিভিং সেলসরা বাঁচতে পারে না, তাই তো? যেই জন্য তোমার অবশ্যই সেল কালচার করতে হবে। তাহলে কোথায় করবো? ক্যান নট গ্রো ইন লিভিং মিডিয়া। তারপরে তাহলে কি ভাইরাস ক্যান বি গ্রোন ইন লিভিং সেলস। লিভিং সেলস বলতে কি কি আমরা নেই? ইমব্রায়োডেটেড এগ নেই, অ্যানিমেল নেই, তারপরে টিস্যু কালচার নেই, এবং এবং সেল কালচার। ইমব্রায়োডেড এগ, তারপরে আচ্ছা, তারপরে হলো দেখো, এই যে ইমব্রায়োডেটেড এগ, এখানে কোন ভাইরাসটা করি কালচার? এখন করা হয় র্যাবিজ ভাইরাস করা হয়, র্যাবিজ ভাইরাস। তারপরে অ্যানিমেল ইনঅকুলেশন, এটা যেমন কক্সিকি এবং টোকা ভাইরাস, এটা আমরা কালচার করি কোথায়? হোয়াইট সাকলিং মাইস, হোয়াইট সাকলিং মাইস, এইরকম করে থাকো, হোয়াইট সাকলিং মাইস, এখানে আমরা ই করি। আর মাংকিতে করা হলো ভাইরাল হেপাটাইটিস ভাইরাস যেগুলো আছে, এগুলোতে তোমার ই করা হয়, কালচার করা হয়। তারপরে তোমার টিস্যু কালচার বা অর্গান কালচার, এই তোমার করোনা ভাইরাস, এটা করা হয় করোনা ভাইরাস, টিস্যু কালচার বা অর্গান কালচার। তারপরে হলো সেল কালচার। সেল কালচারের মধ্যে কি? একটা হলো প্রাইমারি সেল কালচার, সেমি কন্টিনিউয়াস সেল কালচার, ওটার আরেকটা নাম ডিপ্লয়েড সেল কালচার, আরেকটা হলো কন্টিনিউয়াস সেল লাইন্স। প্রাইমারি সেল কালচার এর এক্সাম্পল হলো কি? এই যে মাঙ্কি কিডনি সেলস, হিউম্যান অ্যামনিয়ন সেলস, এখানে এগুলোতে কালচার করা হয়। আর সেমি কন্টিনিউয়াস সেল কালচার কোনটা? যে আরেকটা নাম হলো ডিপ্লয়েড সেল কালচার, এই ফাইব্রোব্লাস্ট এর উপরে, এটা আমরা কালচার মিডিয়া হিসেবে ব্যবহার করি। আরেকটা হলো কন্টিনিউয়াস সেল লাইন্স, হেলা সেলস। হেলা সেলস কেন হলো নামটা? এখানে দেখো, হেলা একজন লেডি ছিলেন, তার সার্ভাইকাল কার্সিনোমা হয়। এই সার্ভাইকাল কার্সিনোমা থেকে সেল নিয়ে সেখানে ভাইরাস কালচার করা হয়। তো যেহেতু ওই প্রথম ওই লেডি নাম হলো হেলা, তার কাছ থেকে সেল নেওয়া হলো, এই জন্যই তোমার বলা হচ্ছে হেলা সেল কালচার। হেলা সেল, সেলস ফ্রম সার্ভাইকাল ক্যান্সার অফ এ লেডি নেমড হেলা। ঠিক আছে? তাহলে সেল কালচার কিন্তু তিনটা: প্রাইমারি সেল কালচার, সেমি কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস সেল লাইন। প্রাইমারি হলো যে মাঙ্কি কিডনি সেল এবং হিউম্যান অ্যামনিয়ন সেল। সেমি কন্টিনিউয়াস সেল লাইন কি? যেমন ডিপ্লয়েড সেল কালচার অথবা ফাইব্রোব্লাস্ট। আর কন্টিনিউয়াস সেল লাইন কি? হেলা সেল। আর টিস্যু কালচার কি করে করা হয়? তাহলে আর উপরে যে ইমব্রায়োনেট এগ, এখানে কি করা হয়? রেবিস ভাইরাস, ভাইরাস। তারপর তোমার হলো হোয়াইট সাকলিং মাইস, ওখানে হয় কি? টোকা ভাইরাস, টোকা ভাইরাস স্যার। আচ্ছা। তারপরে 3 নম্বর হলো মাঙ্কি স্যার, মাঙ্কিতে করা হয় স্যার ভাইরাল হেপাটাইটিস। আচ্ছা। আর অর্গান কালচার অথবা টিস্যু কালচার, ওটা তো স্যার এই যে এখন করোনা ভাইরাস। করোনা ভাইরাস করা হয়, আরো করা হয়, এগুলো জাস্ট একটা উদাহরণ। তার এইভাবে তার এই ভাইরাল কালচার, এই যে চারটা আমি এই যে স্লাইডটা দেখাইলাম, অবশ্যই ভালো করে করবা, এটা রিটেন ভাইরাল। আর ধরবো যে তোমার ভাইরাল কোথায় কালচার করা হয়, এগুলো কয়েকটা নাম বলবো,
আরিটেনে তো আসবেই। এখন আসবো আমরা এই ভাইরালজিতে আমরা ল্যাব ডায়াগনোস কিভাবে করবো। তো ব্যাকটেরিয়ালজি আমরা অলরেডি পড়ে আসছি, মোটামুটি কিছুটা সেম সেম বলা যাবে না। এখানে তোমার হলো ওই হেডলাইন সবই একই, স্পেসিমেন কালেকশন করব, তারপরে মাইক্রোস্কোপিক এক্সামিন করব, তারপরে কালচার করব, তারপরে সেরোলজি। আরেকটা করবো হলো তোমার হলো নিউক্লিক অ্যাসিড বেসড। তো এখানে অনেক পার্থক্য আছে, দেখো পার্থক্যটা কি বুঝবো। এখানে দেখো স্পেসিমেন কালেকশন করব, কোথায় থেকে স্পেসিমেন কালেকশন করব, তারপর হলো মাইক্রোস্কোপ এক্সামিন করব স্পেসিমেন থেকে নিয়ে, তারপর হলো যে সেল কালচার কালচার করব, হেডলাইন আইডেন্টিফিকেশন অফ ভাইরাস ইন সেল কালচার। এরপরে করবো সেরোলজি টেস্ট। আরেকটা করতে পারি কি, ডিটেকশন অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড ইন ব্লাড অর পেশেন্ট সেলস। তাহলে প্রথমে এটা আসো স্পেসিমেন কালেকশন কি করবো, ইটস ডিপেন্ডস অন দ্য নেচার অফ ইনফেকশন। নেচার অফ ইনফেকশন এখানে কখনো ব্লাড নিতে পারি, ব্লাড নেব কখন কি জন্য, সেরোলজির জন্য। তারপরে ফিসেস স্টোল নেবো কি জন্য, তোমার ডায়রিয়া দিতে হয়। তাহলে তোমার হলো ঘুম পাচ্ছে নাকি, তোমার টিচারে তো একজন তো ঘুম পাচ্ছে, কেমন হলো তো ঘুম পালে টিচারে তো তাহলে কথা বলতে পারতেছে না, এই জন্য তার ঘুম পাইতেছে। সেটাই তো, এসব করে ভয় থাকলে তো হবে না তো। তার একটা কবিতা সে বলতেছিল, ওটা একটু বলতে দেন, তাহলে তার ঘুম ভেঙে যাবে। হ্যাঁ তাহলে কবিতা বলো দেখি, বলতো বলো কি বলবো? ওই কবিতাটা বলো তোমার, ওই যে একটু আগে বলতেছিল ওই আইরে কবিতাটা শিখাও, আইটিএ, ওই যে কি ওটা বলো। অথবা ওই ওয়ান যাবে, হ্যাঁ ওয়ান যাবে শ্বশুর বাড়ি, ওটা বলো তো, ওয়ান যাবে আর ওয়ান যাবে শ্বশুর বাড়ি, এটা বলবো না, বলো জোরে বলো। ওয়ান যাবে শ্বশুর বাড়ি, তুই দেখছে দাঁড়ি থ্রি কি আর তুই হেতে নট তুলে হাড়ি ফোরটাতে বাচ্চা হলো ফাইভ হলো ছাতা ঠিকছে বললো মিছে ডাবল তুলতে তোটা ডাবল তুলতে থ্যাংক ইউ। বাহ, এই তো তোমার ভেরি গুড স্যার। পড়ে গেল। হ্যাঁ বাহ, স্যার তো ভেরি গুড বলা যায় না, আমরা স্যার ভেরি গুড বলবো কিভাবে? এই যে ওয়ান যাবে শ্বশুর বাড়ি, এটুকু দেখা যায় গাড়ি। আচ্ছা তাহলে তারপরে তোমার হলো যদি রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন করে তাহলে নেবো নেজোভেঞ্জাল সোয়াব নিতে পারি, ওয়াশ করতে পারি, বাচ্চা হলে স্পুটাম নিতে পারি। আর ভেসিকুলার লেশন যদি হয় তাহলে ভেসিকুলার ফ্লুইড নেবো, ম্যানিনজাইটিস হলে সিএসএ নেবো, তারপরে বায়োপসি নেবো। তোমার এই যে ক্যান্সার কার্সিনোমা যদি সাসপেক্ট করি সেক্ষেত্রে বায়োপসি করবো। এখন মাইক্রোস্কোপে এক্সামিন করবো, তাই তো। এখন তোমরা জানো যে লাইট মাইক্রোস্কোপ দ্বারা তোমার কিন্তু আমরা লাইট মাইক্রোস্কোপে ভাইরাস দেখতে পারি না, তাই তো। তাহলে লাইট মাইক্রোস্কোপ আমরা তো ভাইরাস ডায়াগনোস করতে পারবো না। কিন্তু একটা তোমরা প্যাথোলজি অলরেডি জেনেছো যে কিছু কিছু ভাইরাস যখন তোমার কালচার একটা টিস্যুতে বা সেলে গ্রো করে তখন কি করে, সাইটোপ্যাথিক ইফেক্ট তৈরি করে, তাই তো। সাইটোপ্যাথিক ইফেক্ট অবশ্যই ভালো করে জানবো, সম্পূর্ণটাই জানতে হবে। সাইটোপ্যাথিক ইফেক্ট একটা ছিল কি, ইনকুলেশন বডি অথবা স্যার মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল যেগুলো আছে স্যার, এগুলা প্রথম ছিল কি মরফোলজি চেঞ্জ হয়, বেলোনিং অফ সেল এগুলো হয়, তারপর তোমার হলো পিকনোসিস হয় নিউক্লিক অ্যাসিড, তারপর তোমার ওই যে আলটিমেটলি কি হয়, মাল্টি জায়ান্ট সেলস হয়, তাই তো। ভাইরাল যে প্রোটিনগুলো ইনসার্টেড হবে কোনটা হয়, সেল মেমব্রেনে, যার ফলে সারাউন্ডিং সেলগুলো ফিউশন হবে, তখন হবে মাল্টি নিউক্লিক জায়ান্ট সেলস। আরেকটা হয় কি, ইনক্লুশন বডি ফর্মেশন হয়, যেমন র্যাবিসে হয় নেগ্রে বডি।
এগুলো যখন যখন তৈরি হবে তখন তোমার হলো বড় বড় হয়ে যাবে, বড় দেখা যাবে। এগুলো তখন তোমার লাইট ম্যাক্সিমাম দেখা যাবে। তাহলে এই জন্য আমরা বলছি ইনক্লুশন বডি অথবা মাল্টি নিউক্লিয়ার জায়ান্ট সেলস। এক্সাম্পল কি এটা হয় জার্গ স্মেল করা হয় which shows herpes virus induced multinuclear giant cells in vesicular infiltration. তাহলে হার্পেস ভাইরাস যখন এই যেমন হার্পেস ভাইরাস ইনফেকশন করলে কি হবে, ভেসিকুলার ইনফেকশন হবে। এখান থেকে তোমার ফ্লুইড নিয়ে জাঙ্ক স্মেল করা হয়, করে তারপরে আমরা মাইক্রোস্কোপ অডিও মাইক্রোস্কোপে দেখব। তারপরে আমরা করব কি আলট্রাভায়োলেট মাইক্রোস্কোপি। আলট্রাভায়োলেট মাইক্রোস্কোপে এখানে একদম স্টেনিং ব্যবহার করা হয়, ফ্লোরোসেন্ট স্টেনিং ব্যবহার করা হয়, করলে এটা আমরা দেখতে পারবো। আর লেটেস্ট যেটা সেটা ইলেকট্রন মাইক্রোস্কোপি। ইলেকট্রন মাইক্রোস্কোপির মাধ্যমে কি সম্পূর্ণ ভাইরাস পার্টিকেল, ভাইরাসের শেপ সাইজ মরফোলজি সবই দেখা যাবে। ঠিক আছে, এই তাহলে এই হলো মাইক্রোস্কোপি। তাহলে এখানে যে অলরেডি আমরা দেখিয়েছিলাম নেগেটিভ বডি দেখাইছিলাম গত ক্লাসে। তারপরে তোমার হলো তারপরে আমরা কালচার করব, তাই তো? কালচার করব কোথায়? কালচার করলে দেখবো কোনটা সাইটোপ্যাথিক ইফেক্টে দেখবো। ঠিক আছে, সাইটোপ্যাথিক ইফেক্ট তো অলরেডি আমরা পড়েছিলাম। কি হয়, রাউন্ডিং হয়ে যায়, বেলুনিং হয়ে যায়, আর যে ওর কালার যেটা হবে ডার্কেনিং কালার হবে। তারপরে ইনক্লুশন বডি ফর্মেশন হবে, তারপর কি জায়ান্ট সেল ফর্মেশন হতে পারে, আর সেল লাইসিস হতে পারে। এখন এই যে সাইটোপ্যাথিক ইফেক্ট তৈরি হলো, এটা যে আমরা কিন্তু অ্যাকচুয়াল ডায়াগনোসিস করতে পারি না, এটা কনফার্ম ডায়াগনোসিস করতে পারি না। এটা হলো একটা প্রিজাম্পটিভ ডায়াগনোসিস, একটা ধারণা করতে পারি। এটা একটা ধারণা আমরা করতে পারি, যেটা ধারণা করতে পারি, তাই তো? এখন আর কিছু ভাইরাস আছে যে সাইটোপ্যাথিক ইফেক্ট তৈরি করে না, সেক্ষেত্রে আমরা তখন কিভাবে ডায়াগনোস করতে পারবো? If the virus does not produce a cytotoxic effect, its presence can be detected by several other techniques. কি আছে? যেমন হিম অ্যাডজর্পশন আছে, শুধু খালি টার্মটা খালি জানা রাখো, নিচে অনেক কিছু আছে, এগুলো পড়তে হবে না। আরেকটা হলো কিছু ভাইরাস আছে যেগুলোর সঙ্গে একটা সেকেন্ড ভাইরাস একই সঙ্গে কালচার করা হলো। যেমন তোমার হলো রুবেলা ভাইরাস, এটা সাইটোপ্যাথিক এফেক্ট করে না, কিন্তু ইন্টারোভাইরাস এটা আবার করে, সাইটোপ্যাথিক এফেক্ট করে। তো এখন রুবেলা ভাইরাস এবং ইন্টারোভাইরাস যদি একসঙ্গে যদি কালচার করা হয়, তাহলে রুবেলা ভাইরাস করবে কি, ইন্টারোভাইরাসকে এই সাইটোপ্যাথিক এফেক্ট করতেই দেবে না। তাহলে ওখানে একটা আমরা মোটামুটি একটা ধরে এলাম যে এটা রুবেলা ভাইরাস হতে পারে। তারপরে যদি decrease in acid production by infected dying cells, এটা যখন আমাদের নর্মাল সেল লিভিং থাকে, ঠিক আছে, তখন কিন্তু সেই সেলটা তখন অ্যাসিডিক, কিন্তু তখন কিন্তু পিএইচটা অ্যাসিডিক থাকে। আর যখন একটা সেল মারা যাবে, ভাইরাস ইনফেক্টেড সেল মারা যাবে, তখন সেটা হবে অ্যালকালাইন, তখন কিন্তু পিএইচ তোমার হবে তোমার অ্যালকালাইন। ঠিক আছে, এখানে যদি আমরা লিটমাস পেপার দিই, তাহলে যেহেতু ওটা মরে গেল, অ্যালকালাইন হলো, তাহলে সেখানে হবে রেড, তাই তো? আস্তে আস্তে তুমি দেখো, তাহলে রেড হবে, তাই তো? আর যদি বেঁচে থাকে তাহলে সেটা হবে ইয়েলো হবে। এটা হলো তোমার হলো। তারপরে এই যে সেল কালচার করলাম, এগুলো আবার আরো আমরা কনফার্ম করতে পারি
এগুলো নাও বললেও এই স্লাইডে নাও বলতে পারো, বা শুধু খালি টার্মগুলো জানা রাখতে পারো, যে কমপ্লিমেন্ট ফিজিশন টেস্ট, হিমোগ্লোবিনেশন ইনহিবিশন টেস্ট, নিউট্রালাইজেশন অফ সাইটোপেথিক ইফেক্ট, তারপরে হলো রেডিও ইমিউনোঅ্যাসে, এলাইজা এবং ইমিউনো ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা নাও বলতে পারো। তাহলে এর আগে আমরা তাহলে আবারও আমরা একটু জানি। তাহলে প্রথম আমরা করলাম কি, যে স্পেস কালেকশন করলাম, তাই তো কালেকশন করলাম, তারপরে আমরা করবো কি, সেটা ওই স্পেসিমেন থেকে আমরা প্রথম দেখবো লাইট মাইক্রোস্কোপ। তো লাইট মাইক্রোস্কোপ দ্বারা আমরা কি করবো, যে ভাইরাস যদি রোগ করে তাহলে যে ইনফ্লুয়েন্স বডি ফর্ম করে এবং মাল্টিপল জায়ান্ট সেল ফর্ম করে, এগুলো আমরা ডায়াগনোস করবো লাইট মাইক্রোস্কোপ। তারপরে আলট্রাভায়োলেট, তারপরে তোমার আলট্রাভায়োলেট মাইক্রোস্কোপ, এখানে কি করবো, আলট্রাভায়োলেট, এখানে হবে কি ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি স্টেনিং, এখন স্টেনিং পাওয়া যায়, এর দ্বারা স্টেনিং করলে তাহলে এটা ভালো করে দেখা যাবে। আর ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে কি করবো, ভাইরাস পার্টিকেলটা সম্পূর্ণ আমরা দেখতে পারবো, শেপ সাইজ মরফোলজি সবই দেখা যাবে। তারপরে আমরা করবো কি, কালচার করবো, তাই তো কালচার করবো। কালচার করে তখন করবো কি, দেখবো কি এই যে ভাইরাস যে সাইটোপ্যাথিক ইফেক্ট করে, ভাইরাস সাইটোপ্যাথিক ইফেক্ট যে করে, এটা আমরা দেখবো। তাহলে সাইটোপ্যাথিক ইফেক্ট বলতে কি বলে, রাউন্ডিং অফ দ্য সেল, ডার্কেনিং অফ দ্য সেল, ইনক্লুশন বডি ফর্মেশন, জয়েন্ট সেল ফর্মেশন অথবা সেল লাইসিস, এগুলো আমরা দেখবো। এই ওইদিকে যাবে, ওইদিকে ছেড়ে যাবে, তাহলে এগুলো আমরা দেখবো। তবে সাইটোপ্যাথিক ইফেক্ট এটা একটা হলো প্রিজাম্পটিভ ডায়াগনোসিস এটা। তারপরে আমরা কি করব, আবার কোনো কোনো ভাইরাস করে কি সাইটোপ্যাথিক ইফেক্ট করে না, তখন আমরা করব কি, একটা তখন অন্য মেকানিজমে যাব, একটা হলো হিম অ্যাবজর্পশন আসে, আর আরেকটা দেখবো কি ইন্টারফেরেন্স উইথ দ্য ফর্মেশন অফ সাইটোপ্যাথিক ইফেক্ট বাই এ সেকেন্ড ভাইরাস। যেমন রুবেলা ভাইরাস সাইটোপ্যাথিক ইফেক্ট করে না, কিন্তু এর সঙ্গে যদি ইন্টার ভাইরাস যেটা সাইটোপ্যাথিক ইফেক্ট করে, যদি একসঙ্গে যদি কালচার করা হয়, তাহলে রুবেলা ভাইরাস কি করবে, ইন্টার ভাইরাসকে সাইটোপ্যাথিক ইফেক্ট করতেই দেবে না। এরপরে আর দেখবো কি, যে ভাইরাস ইনফেকশন যদি হয় তাহলে সেই সেলটা মারা যাবে, মারা গেলে তখন তার পিএইচ হবে অ্যালকালাইন, আর যদি বেঁচে থাকে তাহলে অ্যাসিডিক। তো লিটমাস পেপার যদি দেওয়া হয় পিএইচ ইন্ডিকেটর, তাহলে খালি লিটমাস পেপারই না, শুধুমাত্র পিএইচ ইন্ডিকেটর, সেটা ফেনল রেড হতে পারে, লিটমাস পেপার হতে পারে, এগুলোর কালার চেঞ্জ হবে, যদি অ্যালকালাইন হয় রেড হবে, আর যদি তোমার অ্যাসিডিক হয় তাহলে ইয়েলো হবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমার সংক্ষেপে। এখন আমরা আসল এখন ডায়াগনোসিস, এই যে যেটা গতকালকে বলেছিলাম, ব্যালনিং অফ সেল, ডার্কেনিং, তাই তো এই দেখাচ্ছিলাম। তারপরে তোমার এই যে সাইটোপ্যাথিক ইফেক্ট দেখো, এখানে এই যে মাল্টিনিউক্লিয়ার জায়ান্ট সেল বা সিসিডিএম ফর্মেশন আছে, এগুলো দেখাইলাম। বাবা আমাদের মা ডাকতেছে, ডাকবা বাবা, যাও তোমার কি আসো তাহলে। আচ্ছা ঠিক হ্যাঁ যাও। ততক্ষণ বন্ধ করলে না? না না, বন্ধ করি নাই। তাহলে দেখো, এখন যে বললাম যে স্যাম্পল নিলাম, তারপরে মাইক্রোস্কোপ করলাম, কালচার করলাম, ঠিক আছে, কিন্তু এগুলো খুব একটা ইফেক্টিভ নয়, এগুলো সাধারণত প্র্যাকটিক্যালি করাও হয় না। এগুলো তোমার হলো যে থিসিস পারপাসে করা হয়, হ্যাঁ এগুলোতে করা হয়, কিন্তু এমনিতে কিন্তু করা হয় না। ডায়াগনস্টিক পারপাস সাধারণত ভ্যালু নেই। কি জন্য? তোমরা জানো যে ভাইরাস ক্যানট বি সিন বাই লাইট মাইক্রোস্কোপ, দেখাই যায় না লাইট মাইক্রোস্কোপে। এখন তোমার যদি ইলেকট্রন মাইক্রোস্কোপ নাও, ভাইরাস ক্যানট বি কালচারড ইন অর্ডিনারি মেথড, সেল কালচার নিডেড। এখন একটা সেল কালচার যদি করতে যাও, তাহলে সেই সেল তৈরি করতে তোমার অনেক মানে অনেক কঠিন,
সেলটা তৈরি করা অনেক কঠিন, কিন্তু যার ফলে এগুলোতে সম্ভব হয় না। যেমন ব্যাকটেরিয়া কালচার মিডিয়া, এগুলো একটা পাউডার আমরা কিনলাম, পাউডার সহজেই কালচার মিডিয়া তৈরি করতেছি আমরা, কি বলে যে কালচার করতে পারতেছি, কিন্তু সেল কালচার সো মাচ ডিফিকাল্ট এবং কষ্ট বেশি। এই জন্য serology is the mainstay of diagnosis in case of virus. এখানে আমরা কি দেখবো, একটা অ্যান্টিবডি দেখবো এবং অ্যান্টিজেন দেখবো। অ্যান্টিবডি দেখতে পারি কি হবে, কমপ্লিমেন্ট ফিজিয়েশন টেস্ট, এলাইজা। তোমার এলাইজা আমরা বলে এনজাইম লিঙ্ক ইমিউনোসরবেন্ট অ্যাসে, ঠিক আছে, এলাইজা এনজাইম লিঙ্ক ইমিউনোসরবেন্ট অ্যাসে এলাইজা। তারপরে হিম অ্যাগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট, ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরেন্স টেস্ট, ওয়েস্টার্ন ব্লট। আর লাইন ইমিউনো অ্যাসে এটা তোমরা কেটে দাও। আর ওয়েস্টার্ন ব্লট এবং লাইন ইমিউনো অ্যাসে, লাইন ইমিউনো অ্যাসে এটা কিন্তু ওয়েস্টার্ন ব্লটের একটা পার্ট, এক ধরনের পার্ট না, এক ধরনের ওয়ান টাইপ অফ ওয়েস্টার্ন ব্লট, লাইন ইমিউনো অ্যাসে। লাইন ইমিউনো অ্যাসে কেটে দাও, ওয়েস্টার্ন ব্লট বলতে হবে। তো তোমরা এই কমপ্লিমেন্ট ভেরিয়েন্ট টেস্ট, এটা কিন্তু আগে পপুলার টেস্ট ছিল, এখন কমপ্লিমেন্ট ভেরিয়েন্ট টেস্ট এখন ব্যবহার অনেক কমে গেছে, এখন নাই বলেই চলে। এখন তোমার পপুলার টেস্ট হলো ওই যে এলাইজা এবং তোমার হলো ওয়েস্টার্ন ব্লট, এগুলো তোমার এই দুটো হলো তোমার সবচেয়ে হলো পপুলার টেস্ট, ঠিক আছে। তার মধ্যে ওয়েস্টার্ন ব্লটের মধ্যে লাইন ইমিউনো আছে, এখন এটাই বেশিটাই ইউজ করা হয়, লাইন ইমিউনো আছে। তো এই জন্য লাইন ইমিউনো আছে এক্সট্রা করে বলতে হবে না। তাহলে এলাইজা এবং ওয়েস্টার্ন ব্লট আগে বলবা, তারপরে এখন তোমার যে পরেগুলো এখন বলো যে কমপ্লিমেন্ট ভেরিয়েন্ট টেস্ট করা হয়, তারপরে হিম অ্যাগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট, ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরেন্স টেস্ট, ঠিক আছে। এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো। আর অ্যান্টিজেন ডিটেকশন করি কি হবে, এলাইজা, ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স টেস্ট। তাহলে এলাইজা কিন্তু আমরা অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন দুটাই দেখতে পারি এলাইজা দ্বারা, এবং ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট এটা দ্বারা আমরা কিন্তু অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটাই দেখতে পারি, ঠিক আছে। তা দুই জায়গায় কিন্তু থাকলো ওটা। আর ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরেন্স টেস্ট এটা তোমার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটাই দেখতে পাচ্ছি, আর ডাইরেক্ট ইমিউনোফ্লুরেন্স টেস্ট দ্বারা শুধু অ্যান্টিজেন দেখবে। তাহলে এই কয়েকটা তোমার এই চারটা মানে তিনটা কিন্তু কমন, কিন্তু দুই সাইডে থাকলো না। দেখো তো, ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, তারপর তোমার হলো এলাইজা, হ্যাঁ, এই দুটো কিন্তু, আর হলো ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরেন্স টেস্ট, এই কয়েকটা তিনটা কিন্তু কমন থাকলো। আর ওয়েস্টার্ন ব্লট তো বলতেই হবে, তাহলে তোমার তো হয়ে গেল। যার ফলে তোমাদের মুখস্থ করা বা তোমার কনফিউশন হওয়ার কিন্তু চান্স নাই, এবার দেখে নিবা। তারপরে হলো ডিটেকশন অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড, যেমন নিউক্লিক অ্যাসিড প্রবস, এটার মধ্যে আছে ডিএনএ প্রব, আরএনএ প্রব আছে, পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন, তারপরে আরটিপিসিআর মানে রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন, সাউদার্ন ব্লট এবং নর্দার্ন ব্লট। ওয়েস্টার্ন ব্লট আমরা কিন্তু অ্যান্টিবডি দেখছি, ঠিক আছে। এখানে দেখো ব্লট কিন্তু অনেক কয়টা, তাই তো, ব্লট ওয়েস্টার্ন ব্লট, সাউদার্ন ব্লট, নর্দার্ন ব্লট, আরো একটা ব্লট আছে এখানে আসছে, নিয়ে আসি না আমি। তো ওয়েস্টার্ন ব্লটটা আমরা অ্যান্টিবডি করতেছি, এবং এখন এইচআইভিতে ব্যাপক ইউজ হয়, বিশেষ করে লাইন ইমিউনো অ্যাসিড। এখন তোমরা এখানে দেখো যে পিসিআর এখনো করা হয়, তো পিসিআর এখন যেটা বেশি করা হয় এখন হলো আরটিপিসিআর, রিয়েল টাইম পিসিআর। আমরা যেটা করোনা ভাইরাসে করতেছি, এই যে দীর্ঘ মনে করো কি 1 বছর হয় না এখনো, গত মার্চ থেকে করোনা ভাইরাস শুরু করছে, সেই রিয়েল টাইম পিসিআর এর মাধ্যমে আমরা করতেছি। আর দুইটার মধ্যে পার্থক্যটা কি স্যার, আরটিপিসিআর পিসিআর এর মধ্যে? একটা পার্থক্য হলো পিসিআর দ্বারা আমরা করতে পারি কি, শুধু এটা কোয়ালিটেটিভ টেস্ট করতে পারি,
আর রিয়েল টাইম পিসিআর এর মাধ্যমে আমরা কোয়ালিটি কোয়ান্টিটি দুটাই দেখতে পাই, এটা পার্থক্য। আর যে মেকানিজম তোমার পিসিআর এ তোমার খুব মানে মানদাতা করে, খুব অনেকগুলো স্টেপ, খুব মানে সময়ও বেশি লাগে, অনেক কঠিন। আর রিয়েল টাইম পিসিআর এটা খুব মানে ইজি মেথড চলে আসে একবারে। আর অনেক পার্থক্য আছে যাকে অত এখন জানতেছি না, তবে এখন রিয়েল টাইম পিসিআর এটাই তোমার ভ্যালুয়েবল। এই যে এলাইজা তোমাদের স্যার অলরেডি পড়াইছে। এলাইজা তোমাদের পড়াইছে না? তোমার যে যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন তখন অলরেডি পড়ানো হয়ে গেছে। স্যার এইভাবে এলাইজা স্যার আপনি একটু বললে ভালো হয় স্যার। এখন আজকে আর যে এলাইজা এগুলো পড়াবো না, শুধু খালি এলাইজা তোমাদের যে প্রিন্সিপালটা, এটা তো এলাইজা প্রিন্সিপালটা তোমাদের পরীক্ষা আসে, রিটার্ন পরীক্ষা আসে, শুধু প্রিন্সিপালটা আসে। প্রিন্সিপালটা কি? ইট ইজ অ্যান অ্যাপ্লাইড টু ডিটেক্ট অ্যান্টিজেন অর অ্যান্টিবডি। আমি আগে বলছি এলাইজা তারা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটা যায়। It is applied to detect antigen or antibody by adding enzyme conjugated with specific antibody together with its substrate. Reagent পাওয়া যায়, এনজাইম থাকে, ওর সঙ্গে থাকে কনজুগেট করা থাকে, স্পেসিফিক অ্যান্টিবডি থাকে, এবং তার সঙ্গে আবার কিছু সাবস্ট্রেট থাকে, এগুলো এনজাইম এটা মানে থাকে এগুলো। এখন এনজাইম কি করবে? অ্যাক্টস অন ইটস সাবস্ট্রেট, এই সাবস্ট্রেট যে যোগ করা হলো এর উপরে কাজ করবে এবং এটাকে ভেঙে দেয়, ব্রেক ইটস ডাউন and produce color in product. The intensity of color measured by spectrophotometer, ওটাকে বলা হয় এলাইজা রিডার, which gives the quantitative and qualitative assay of antibody or antigen. মানে মোট প্রিন্সিপাল হলো কি? প্রথম হলো কি, একটা অ্যান্টিজেন, এটা মাধ্যমে কি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ডিটেক্ট করা হয়, এবং এখানে কি করা হয়? এনজাইম দেওয়া থাকে, কমার্শিয়ালি এগুলো তৈরি করে থাকে, ঠিক আছে? এই এনজাইমটা হলো কি, এর সঙ্গে থাকবে তোমার স্পেসিফিক অ্যান্টিবডি থাকবে, আবার এর সঙ্গে থাকবে তোমার সাবস্ট্রেট দেওয়া থাকে, কিছু কয়েকটা জিনিস মিলে দেওয়া থাকে। এখন এই এনজাইমটা করবে কি? এই সাবস্ট্রেটের উপর কাজ করবে এটার, এবং এখানে এই সাবস্ট্রেট হলো বলতে যে স্পেসিমেন যেটা সেটা আর কি, এটা এখন ওর উপরে যখন কাজ করবে তখন ওটাকে ভেঙে দেবে, ভেঙে দিলে একটা কালার তৈরি করবে, এবং এই কালারটাই আমরা মেজার করবো বাই এলাইজা রিডার দ্বারা, ঠিক আছে? দেখে আমরা সেখান থেকে আমরা কতটুকু হলো এটার তোমার যে নির্ণয় করার জন্য এলাইজা রিডার আছে, এবং আরো অনেক মানে আছে, অত বলা যাবে না, এগুলো না দেখলে বলা যাবে না। এগুলো কি হয়? কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটি, পরিমাণগত এবং গুণগত মান দুটোই আমরা অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি দুটোই আমরা কিন্তু নির্ণয় করতে পারি, কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটাই, ঠিক আছে? এটা না দেখলে বলা মুশকিল, শুধু খালি সংক্ষেপে জানো যে ইট ইজ অ্যাপ্লাইড টু ডিটেক্ট অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। কিভাবে করো? বাই অ্যাডিং এনজাইম কনজুগেটেড উইথ স্পেসিফিক অ্যান্টিবডি, এনজাইমের সঙ্গে অ্যান্টিবডি থাকবে এবং এর সঙ্গে যোগ করবো স্পেসিফিক সাবস্ট্রেট যোগ করবো, করলে কি এই সাবস্ট্রেটের উপর এই এনজাইমটা কাজ করবে, করলে ভেঙে দিয়ে কালার তৈরি করবে, একবার ইনফ্লো শেষ মুহূর্তে করবে, একটা কালার, একদম কালার তৈরি করবে, ওই কালারটা আমরা মাপবো বা স্পেকট্রোফটোমিটার করে, তখন আমরা দেখবো যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাই দেখবো। এখন এখানে যেগুলো এগুলো দেখা যাচ্ছে না, দেখা যায় তোমাদের যে মাথা খারাপ করতে যাচ্ছি না আমি, হ্যাঁ, এগুলো অনেক স্টেপ আছে, অনেক স্টেপ, এগুলো বলতে তোমার এই এলাইজা পড়াতে গেলে তোমার 1 ঘন্টা সময় লাগে আমার। তাহলে এলাইজা তোমার এটা করে নিও, এটা তোমার যে রিটেনে আসবে স্যার। এলাইজা স্যার আগের স্লাইডটা একটু, স্যার এই স্লাইডটা নাই তো স্যার আমাদের কাছে, মানে এতে নাই আর কি স্যার, শিটে নাই না স্যার। এটা তো শিটে, আমি তো রিসেন্ট শিটে দিয়েছিলাম তো এটা স্যার। তাহলে আমাদের কাছে যেটা আসছে এটা স্যার অনেক আগের শিট স্যার। তাহলে সেটা হতে পারে। আচ্ছা, এটা যখন তোমার যে যখন আসবে না তখন এটা দিয়ে দেবো, সমস্যা নেই। যখন তোমার হোস্টেলে যখন আসবে
তখন এটা পরীক্ষার আগে আগে এটা আমার কাছে নিয়ম মনে করে, তাহলে ঠিক আছে। জি স্যার, লেখা হয়ে গেছে স্যার, ইয়া করতে পারেন স্যার। এলাজার ইউজ কি? ডিটেকশন অফ হেপাটাইটিস বি ভাইরাস প্যানেল, যেমন এর জন্য মাধ্যম করে হেপাটাইটিস বি এইচবিএসজি, এইচবিএজি, অ্যান্টি এইচবিএস, এই হেপাটাইটিস বি ভাইরাস আছে না, ইনফেকশন হলে এই যে এগুলো আমরা অ্যান্টিজেন দেখি, এইচবিএজি, অ্যান্টি এইচবিএস, এবং এগুলো আমরা যখন হেপাটাইটিস বি ভাইরাস পড়াবো তখন তোমরা এগুলো জানবা। এইচআইভি হেপাটাইটিস বি ভাইরাস ডায়াগনোসিস করার জন্য আমরা করবো। তারপর ডিটেকশন আদার হেপাটাইটিস ভাইরাল ইনফেকশন এগুলোতে করবো। এইচআইভি এটাও ডায়াগনোসিস করার জন্য আমরা করবো। রোটা ভাইরাস ইনস্টল এটাও করার জন্য আমরা করতে পারি। ডেঙ্গু ভাইরাল অ্যান্টিবডি এটা দ্বারা করতে পারি। ডিফারেন্ট ব্যাকটেরিওলজিক্যাল অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিটেকশন সিফিলিস এটা দ্বারা আমরা পিসিআর করতে পারি, এলার্জি করতে পারি। অনেক আছে, খালি এই কয়েকটা ইউজ না, আরো অনেক ইউজ আছে। এখন এলার্জার ইউজ মানে কি বলবো, এলার্জা এখন তো মানে মোস্ট পপুলার টেস্ট। এখন এলার্জা এমন কোনো ডিজিজ করা যায় না যে ম্যাক্সিমাম ডিজিজ এলার্জার মাধ্যমে মনে করা যায়, বিশেষ ভাইরাল ডিজিজগুলো, নট ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়াল কিছু সব ক্ষেত্রে না। এটা লিখে নাও, এটা তো এলার্জার শর্ট নোট বা প্রিন্সিপালটা অনেক সময় আসে। আরেকটা আসে মনে হয় পিসিআরটা, ওটা না আরেকদিন পড়াবো। পিসিআরটারও তোমার প্রিন্সিপালটা আসে, পিসিআর ওটা একদিন পড়ানো যাবে। বাবা আসো, শেষ। বসো, তোমাদের এইদিকে আসো। তোমাদের বড় স্যার তো মানে ক্লাস নিতে খুব টায়ার্ড হয়ে গেল, খাওয়া মানে খাইলো। হ্যাঁ জি স্যার, লেখা শেষ স্যার আমাদের। আচ্ছা, আর তোমাদের বড় স্যার ক্ষুধা পেয়েছিল, মানে খুব টায়ার্ড হয়ে গেছিল ক্লাস নিতে তাহলে খাওয়া না করে আসলো। এখন আবার সে পূর্ণদমে ক্লাস নেওয়া শুরু করবে, তাই না? তারপর তুমি পরে আবার কবিতা শোনাবা। আচ্ছা, এগুলো এখন আবার আমরা নিউজ শেয়ারে যাই। বাবা দিয়েছি ছুটতে আনার দেরি করিনি। এখন আমরা পড়াবো রোটা ভাইরাস। কিন্তু খুব বেশি না, এবং এটা খুব ছোট। রোটা ভাইরাস দেখা যায় এখন, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। রোটা ভাইরাস এখন কোন ভাইরাস তোমার ডায়রিয়া করে, অথবা বলতে পারে হঠাৎ পজিটিভ এজেন্টস অফ ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস। এবং জানবা যে মোস্ট অফ দ্য ভাইরাল ডিজিজ, এই যে ভাইরাল ডায়রিয়া, এগুলো কিন্তু তোমার হলো শীতকালেই হয়, আর গরমকালে মেইনলি তোমার হলো ব্যাকটেরিয়াল ডায়রিয়াটা বেশি হয়। তো এর মধ্যে তোমার হলো অনেকগুলো আছে, যেমন রোটা ভাইরাস, এটাই কমনেস্ট। এই যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো বেশি হয়। রোটা ভাইরাস কমনেস্ট, তারপরে কি অ্যাডেনো ভাইরাস, অ্যাস্ট্রো ভাইরাস, এটা বেশি। তারপর হলো ক্যালিসি ভাইরাস। ক্যালিসি ভাইরাসের মধ্যে কি আছে, নরক ভাইরাস এবং স্যাপ্রো ভাইরাস। আদার ভাইরাসের মধ্যে কি, করোনা ভাইরাস এবং টোটো ভাইরাস। তাহলে এর মধ্যে কিন্তু এই রোটা ভাইরাস, নরক ভাইরাস এবং অ্যাডেনো ভাইরাস, এই তিনটা আগে বলতে হবে, ঠিক আছে? এই তিনটা বলতেই হবে। ভাবে যদি বলো তো এই তিনটা বলতে হবে, তারপরে বাকিগুলো যে খেয়াল নাও তাও থাকে, সমস্যা নেই। কিন্তু রিটেনে বেশি মার্ক পাইতে গেলে সবই লিখতে হবে। তাহলে রোটা ভাইরাস তো এক ধরনের কমনেস্ট, অবশ্যই বলতে হবে। অ্যাডেনো ভাইরাস, নরক ভাইরাস, অ্যাস্ট্রো, ক্যালিসি ভাইরাস এবং আদার ভাইরাস, তারপর করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস এখন তোমরা জানবা যে করোনা ভাইরাস যে এই যে কোভিড-19 হচ্ছে, কিন্তু কোভিড-19 তো করোনা ভাইরাস, তাই তো? এই যে কোভিড-19 হচ্ছে, এটাতেও কিন্তু তোমার হলো ডায়রিয়া হয়, কিন্তু আনইউজুয়াল সিম্পটম, এটাতেও কিন্তু ডায়রিয়া হয়। আগে তোমার কাশি নাই, জ্বর নাই, কিন্তু ডায়রিয়া হচ্ছে। হ্যাঁ, এই জন্য তোমার করোনা ভাইরাস। এখন প্রপার্টিস, একটা ভাইরালের প্রপার্টিস করতে গেলে তোমার যদি ক্লাসিফিকেশন যে আমি পড়াইলাম,
ওটা যদি ভালো করে পড়ে থাকো তাহলে কিন্তু ভালো করে বোঝো। তাহলে তোমাদের যে এই জিনিসগুলো এই পয়েন্টসগুলো তোমাদের খেয়াল রাখা কোনো তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যেমন ধরো আমরা ভাইরাসকে ভাগ করে কি হবে, আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাস, তাই তো? তাহলে কোনটা আরএনএ ভাইরাস কোনটা ডিএনএ ভাইরাস ওটা একটা আমরা জানবো নাকি, এবং আরএনএ ভাইরাস কি আছে ডিএনএ ভাইরাস কি আছে, তাই তো? প্রথম ফ্যামিলি তারপর হলো তার জেনাস আছে। ওই ক্লাসিফিকেশনটা সমস্যা একবারে মানে কি বলবো, আরো যে পড়ার সময় একবারে স্পষ্ট করে মানে ভালো করে মনে রাখবে সব। তারপরে করলাম, তারপর তোমার কোনটা ইনভ্যালুয়েবল আর কোনটা নন ইনভ্যালুয়েবল এটা অবশ্যই জানতে হবে। যেমন তোমার হলো আরএনএ ভাইরাসের মধ্যে কি নন ইনভ্যালুয়েবল ভাইরাস কোনটা ছিল, কোনটা? আর তোমার পড়ো না, পিসিআর পিকোনো ভাইরাস, করোনা ভাইরাস এবং কি ক্যালিসি ভাইরাস এবং হলো কি রিও ভাইরাস, এই তিনটা হলো তোমার হলো এই তোমার তিনটা ছিল হলো নন ইনভ্যালিড, তাই তো? আর তোমার হলো ডিএনএ ভাইরাসের মধ্যে নন ইনভ্যালিড কোনটা ছিল, কোনটা? এই এইচএসপি হ্যাভানা ভাইরাস, তারপরে হার্পেস ভাইরাস এবং এই কয়েকটা ছিল। আর পিপিএ ছিল ইনভ্যালিড, তাই তো? ওই কয়েকটা। তাহলে এটা ভালো করে আজকেই পড়বা, ভাইরাস যদি পড়তে গেলে তোমাদের এই জিনিসগুলো তোমার মানে ভালো করে পড়তে হবে। তারপরে তোমার ধরো ওই যে আরেকটা প্রপার্টিসের মধ্যে কমন একটা জিনিস পড়াছিলাম, কোনটা তোমার হবে, তোমার হলো ওই যে নামটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড কোনটা ডবল স্ট্যান্ডার্ড, একটা কমন সত্য বলছিলাম। অল আরএনএ ভাইরাস আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস গুলো এক্সেপ্ট ডিএনএ ভাইরাস হুইচ ইজ ডবল স্ট্যান্ডার্ড, তাই না? আর অল ডিএনএ ভাইরাস আর ডবল স্ট্যান্ডার্ড এক্সেপ্ট প্যারাভেক্স ভাইরাস। তাহলে এখান থেকে তোমরা জানতেছ সেগমেন্টেড নন সেগমেন্টেড না জানলেও হবে, সমস্যা নেই। এই কয়েকটা যে ফিগার জানো তাহলে তোমার ওইখান থেকে তুমি কিন্তু এই যে এই প্রপার্টিস তুমি ইজিলি বলতে পারবে। তাহলে যেমন দেখো ফ্যামিলি রিও ভাইরাস, এটা কি আরএনএ ভাইরাস, তাই তো? প্রথম আমরা জানবো আরএনএ ভাইরাস কি আছে, পিসিআর, তাই তো? সেখান থেকে তোমার আসলো রিও ভাইরাস আসলো। এখানে সাইজটা তোমাদের না জানলেও সমস্যা নাই, সাইজ মুখস্থ করা সম্ভব নয়। তারপরে এখানে কি পিসিআর মধ্যে নন ইনভ্যালিড, পিসিআর গুলোর মধ্যে তো কি নন ইনভ্যালিড ছিল না, নন ইনভ্যালিড। তারপরে এটার এখানে একটু জানতে হবে, এটার যে তোমার হলো ইয়েটা শেপটা হুইল লাইক অ্যাপিয়ারেন্স, চাকার মতো, ডবল লেয়ার ইকোসাইডাল ক্যাপসিড, এই জন্য হুইল লাইক অ্যাপিয়ারেন্স ইন ইলেকট্রোম্যাগনেটিক। র্যাবিস ভাইরাস তোমার কি ছিল, বুলেট শেপ, হলো তোমার হলো বুলেট শেপ, আর এটা হলো তোমার হুইল লাইক অ্যাপিয়ারেন্স, ডবল লেয়ার ইকোসাইডাল ক্যাপসিড, হুইল লাইক অ্যাপিয়ারেন্স ইন ইলেকট্রোম্যাগনেটিক। যেন হলো ডবল স্ট্যান্ডার্ড আরএনএ সেগমেন্টেড। আর এর মধ্যে সেরোটাইপ অনেকগুলো আছে, গ্রুপ এ টু জি, এর মধ্যে গ্রুপ এ বি সি আর হিউম্যান প্যাথোজেন। তার মধ্যে এই যে গ্রুপ এটা আমার মোস্ট কমন, ঠিক আছে? এটা একটু ভ্যাকসিন জানতে গেলে এটা একটু পড়তে হয়। যেখানে দেখো তো হুইল লাইক অ্যাপিয়ারেন্স, এখানে দেখো করোনা ভাইরাসের মতো দেখতেই স্যার। হ্যাঁ, এখানে দেখো হুইল লাইক অ্যাপিয়ারেন্স, হ্যাঁ দেখো, তারপরে দেখো এখানে, তাহলে সাইজটা দেখলা তো হুইল লাইক অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, কদম ফুলের মতো বলতে পারো, কদম ফুলের মতো লাগতেছে স্যার। কদম ফুলের মতো বলতে, ওটা আরোই ভালো আছে, কদম একদম কদম ফুল হুইলের মতো। এখন এপিডেমিওলজি আমরা কিছু জানবো।
পর কি জন্য জানবো এটা বেশ করে প্র্যাকটিক্যাল পড়া যাবে তখন বুঝবো। এবং আমি যে ক্লাসগুলো নিচ্ছি না, যখন প্র্যাকটিক্যাল লাইফে যাবা তখন বুঝবা যে আমার ক্লাসের গুরুত্বটা কতটুকু। এখন হয়তো বুঝতেছে না, এখন মনে করতেছে স্যার মনে খুব ডিটেলস পড়াচ্ছে, কিন্তু এই যে এগুলো তোমরা যখন তোমার বেশ করে ফিফথ ইয়ারে যখন যাবে না, তখনও বুঝবা যে কেমন কতটুকু গুরুত্ব, তখন বুঝবা। আর আমি যেটা সবসময় বলি যে সব করতে হবে না তোমাদের, ওই বললাম যে তুমি আমি ভাইভাতে তো বলেই দেবো যে কিছু তোমরা পড়বা, আর রিটেনে যাবে তোমার কোশ্চেন সলভ করবা। এখন দেখো ইএস কোন এজে এটা বেশি হয়, পি কেস হলো 6 to 24 months। 6 মাসে আগে কেন হয় না? 6 মাসে আগে কেন হয় না? জানো এই যে স্যার 6 মাস অলরেডি আগে তো বাচ্চা অন্য IgG antibodies and IgA present in close form. হ্যাঁ, তার মানে তোমার ইমিউনোলজি চলে আসবে, তাই তো? স্যার হ্যাঁ, না স্যার তোমার হলো ইনবর্ন ইমিউনিটি কাকে বলা হয় তো? ইনেট ইমিউনিটি, তাই তো? সেই ইনেট ইমিউনিটি এখানে চলে আসবে কিন্তু। তাহলে ওই সময় তোমার যখন ইউটারাসে থাকতেছে তখন আইজি কোর্স করে করতেছে, আর যখন ডেলিভারি হলো তখন আইজি কোলেস্ট্রল এবং ব্রেস্ট মিল্কের মাধ্যমে চলে যাচ্ছে, যার ফলে 6 মাস পর্যন্ত তাকে প্রোটেকশন দিচ্ছে। তো এই জন্য তারপরে 6 থেকে 24 মাস পর্যন্ত এটা হবে পিকেস। এই সময় 6 মাস পরে কিন্তু তখন তোমার ডিস শুরু হয়ে গেল, তখন আর তোমার তো ওই আইজিজি এবং আইজি আসবে না, তাই তো? এখন ওই সময় থেকে তোমার বেশি হবে। এরপরে হবে কি 24 মাস পার হয়ে গেল, 3 বছর যাবে, মোর দেন 3 ইয়ার্স, তখন কি হবে? তখন ডায়রিয়া হবে, তবে ডায়রিয়া হবে মাইল্ড অর অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন। মাইল্ড হবে তখন কি জানো, অ্যান্টিবডি অলরেডি তার শুরু তৈরি হয়ে যায়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তাই তো? তখন কিন্তু তোমার সিমটম মাইল্ড অর অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন। এই জিনিসটা একটু পড়বা, রোটা ভাইরাস প্রেক্ষণ করা লাগবে। আমরা ভাই এগুলো কথা বলি না। সিজন কোন সিজন হয়? উইন্টার সিজনে হয়। মোড অফ ট্রান্সমিশন কি হয়? এক্সাক্ট মেকানিজম নট নন, তবে বেশি হয় কোনটা? ফিকাল ওরাল রুট, এটাকে বেশি হয়। আবার ফিকাল ওরাল রুট ছাড়াও আরও হইতে পারে রেসপিরেটরি রুট, এটা তো হইতে পারে। কেন ভালো আছে? শীতকালে তো তোমার হলো যে তখন তো তোমার বর্ষাকাল নাই, তখন তোমার পানি বাড়িতে হওয়ার তো কথা না, তাই তো? পানি বাড়িতে হওয়ার কথা না, কথা না। তখন তাহলে কি হচ্ছে? তখন তাহলে ওই জন্য বলা হচ্ছে রেসপিরেটরি পসিবল, তখন রেসপিরেটরি ডাক্তার মাধ্যমে আসতে পারে। এই জন্য জোর দিয়ে বলতেছে পসিবল, মানে এগুলো এখনো তো তোমার কন্টিনিউয়াসলি এখন এগুলো গবেষণা হচ্ছে, যারা সম্পূর্ণ বলে নেই। এবং এই অ্যাসিম্পটোমেটিক পার্সন যারা, তারাও তোমার সোর্স অফ ইনফেকশন কাজ করতেছে। এই হলো ট্রান্সমিশন। তারপর হলো প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস হলো কি? তোমার হলো অর্গানিজম, আমি আগে একটু বলে নিই যে আরেকটু অর্গানিজম একটু বলে নিই। সেটা হলো তোমার হলো অর্গানিজম তোমার ফিকোরাল রুট বা যে রুটি আমাদের বডিতে প্রবেশ করলো, তো মেনলি যেটা ফিকোরাল রুট এটা প্রবেশ করলো, করার পরে সে করলো কি ইন্টেস্টাইনে গেল, স্মল ইন্টেস্টাইন। সেখানে কি করবে কি, যে ভিলাই আছে না, ভিলাই যে ব্রাশ বরার মিকোজা এর সঙ্গে তার বাইন্ড করবে, ঠিক আছে? বাইন্ড করার পরে এরা ভিলাই সেলের ভিতরে প্রবেশ করলো এবং সেখানে মাল্টিপ্লাই করলো। আলটিমেটলি হবে কি, ভিলা সেলুলার অ্যাট্রফি হবে এবং অ্যাট্রফি হয়ে যাবে। এখন ওখানে এই ভিলাইয়ের মাঝখানে কি আছে? তুমি অ্যানাটমি তোমার আমার চেয়ে বেশি জানো। ভিলা ক্রিপস অফ লোবারকন আছে। এখন ভিলাইয়ের কাজ কি? অ্যাবজর্পশন করা, তাই তো? আর ক্রিপসের কাজ কি? সিক্রেশন করা।
সেল থেকে সিক্রেশন করবে। বেসিক কাজ এটাই, আরো অনেক কাজ আছে আমাদের এখানে জানতে হবে। সিক্রেশন এখন এই ভিলাস সেলগুলো অ্যাক্টিভ হয়ে গেল, তাহলে কি হবে? লুমেন থেকে তোমার অ্যাবজর্পশন হবে না। তোমার এই যে তোমার হলো কি গ্লুকোজ, সুক্রোজ, মানে তোমার সুগার, তারপর তোমার এই যে সোডিয়াম ক্লোরাইড মানে সল্ট, এগুলো অ্যাবজর্পশন হবে না। আর যেহেতু তোমার ক্রিপস আর লোয়ার কোন এগুলো কি হয়, স্পেয়ারিং থাকে, এখানে কোনো তোমার নষ্ট হবে না, তাহলে কি হবে? এগুলো সিক্রেশন করতে থাকবে। তাহলে একদিকে অ্যাবজর্পশন হচ্ছে না কিন্তু সিক্রেশন হচ্ছে, তাহলে কি হবে? ডায়রিয়া হবে। তাহলে এটা একটা মেকানিজম। আরেকটা মেকানিজম কি, ওরা এক ধরনের টক্সিন তৈরি করে, নাম হলো টক্সিন তৈরি করে। এই টক্সিনটা করবে কি, সেলের ভিতরে যে ক্যালসিয়াম এটা বাড়ায় দেবে, সেলের ভিতরে ক্যালসিয়ামটা বাড়ায় দেবে। ক্যালসিয়াম বাড়ায় দিলে হবে কি, তখন সেখান থেকে সোডিয়াম ক্লোরাইড এক্সক্রিশন হবে, আর সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে তোমার গ্লুকোজ, সুক্রোজ এগুলোও চলে যাবে। এই কারণে তোমার ডায়রিয়া হয়। ঠিক আছে, এইটাই হলো তোমার প্যাথোজেনেসিস। তাহলে আমরা এখন পড়ি তাহলে ভাইরাস ইন্টার ইনটু দ্য বডি বাই ফিকল রুট। তারপরে কি হলো, আপনার এন্ট্রি ইনফেক্টস করলো এন্ড রেপ্লিকেটস ইন দ্য মিউকোজাল সেলস অফ ভিলাই অফ স্মল ইন্টেস্টাইন। তাহলে স্মল ইন্টেস্টাইনে ভিলাই এখানে তার প্রবেশ করলো এবং রেপ্লিকেট করলো, যা ফলে কি হবে, সেলটা তোমার কি ড্যামেজ হবে। ড্যামেজ হলে তোমার হলো সেখানে অ্যাক্টিভ হবে, বিকজ ভিলাস অ্যাট্রোফি উইথ স্প্রেডিং অফ ক্রিপস। ভিলাস অ্যাট্রোফি হলো কিন্তু ক্রিপস আর লোয়ার কোন এটা স্প্রেডিং খেলো মানে কি, এখানে কোনো ইফেক্ট পড়লো না, ওরকমই থেকে গেল, তাই তো? তাতে কি হলো, ভিলাস অ্যাট্রোফি কি করলো, causes marked decrease absorptive area of the gut lumen. Absorptive area যদি কমে গেল, তাহলে কি which leads to loss of insertion disaccharides such as sucrose, glucose, and diminished level of sodium, potassium, ATP activities, which produce malabsorption. ভিলাস অ্যাট্রোফির জন্য কি হলো, তাহলে লুমেন থেকে গাট লুমেন থেকে অ্যাবজর্পশন হচ্ছে না, এবং তাতে কি হবে, তোমার হলো ইন্টারেস্ট ডাইস্যাকারাইড যেগুলো আছে, গ্লুকোজ, সুক্রোজ, এগুলো তোমার সুক্রোজ, তোমার মেনলি সুক্রোজ, গ্লুকোজ তো মনোস্যাকারাইড, সুক্রোজ তোমার কি হবে, লুমেনে চলে যাবে, একটা গ্লুকোজ যাবে। আবার আরেকটা হলো যে তোমার এটিপি, সোডিয়াম এটিপি অ্যাক্টিভিটি কমে যাবে, তারপর লুমেন থাকে, তাহলে তোমার সোডিয়াম ক্লোরাইড অ্যাবজর্পশন হবে, যার মানে কি অ্যাবজর্পশন হবে। আরেকটা দেখো, cells, villus cells are largely absorptive and Krebs cells are secretory. The dysfunction of villus cells lead to an imbalance between absorption and secretion, resulting in a net secretion. তাহলে ভিলাস সেল যেহেতু আর কাজ হলো অ্যাবজর্পশন করা এবং ক্রিপস সেলের কাজ হলো সিক্রেশন করা, তাহলে কি হচ্ছে, যেহেতু অ্যাবজর্পশন হচ্ছে না, তাহলে খালি সিক্রেশনে গেলে হচ্ছে, যা বলে সেখানটা এটা হচ্ছে। আরেকটা কি হয় দেখো, এই যে টক্সিন তৈরি হয়, নাম হলো NSP4 প্রোটিন, ওটার নাম হলো ভাইরাল ইন্টারটক্সিন। এটা করবে কি, ভাইরাসের যে ইন্টারিক নার্ভাস সিস্টেম যেগুলো আছে এর উপরে কাজ করলে ক্যালসিয়াম আয়নটা বেড়ে যাবে। ক্যালসিয়াম আয়ন যখন বেড়ে যাবে, এর কনসিকুয়েন্সে তোমার ক্লোরাইড সিক্রেশনটা হবে, ক্লোরাইডটা সেল থেকে বেড়ে যাবে। আর ক্লোরাইড যখন যাবে, তখন ক্লোরাইড যখন একা যাবে, তখন সঙ্গে তোমার গ্লুকোজ, সল্ট, এগুলো সুক্রোজ, এগুলো গ্লুকোজ সবগুলোকে নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে তোমার হলো ডায়রিয়া হলো। এটা ভালো করে দেখে নিও। ওই যে ক্যালসিয়াম আয়ন বেড়ে গেল, তারপরে ক্যালসিয়াম আয়ন বেড়ে গেলে কি হবে, তোমার এই যে সোডিয়াম ক্লোরাইড চলে যাচ্ছে বা বেড়ে, এই যে লুমেন চলে গেল। আর ইন্টারিক নার্ভাস সিস্টেমে তোমার এই যে কাজ করতে তোমার এই যে ইয়েগুলো, এটা আর কি। তারপরে তোমার তাহলে প্যাথোলজি বললে তো, প্যাথোলজি বুঝলে তো নাকি? স্যার আচ্ছা, এখন ক্লিনিক্যাল ফেজ দেখো, ইনকিউবেশন অনেক কম, 1 to 3 days। হঠাৎ করে অ্যাবজর্ব কনসেপ্ট উইথ এক্সপ্লোসিভ ডায়রিয়া, হঠাৎ করে
answer to explosive diarrhea. A watery stool without lead, blood and mucus lasting 5 to 7 days, vomiting and fever. ঠিক আছে, তাহলে এই যে হবে তোমার ডায়রিয়াটা হবে কি ওয়াটারি হবে, ব্লাড এবং মিউকাস থাকবে না। ব্লাড এবং দেখো এখানেই তোমার যদি জিজ্ঞাসা করে ভাইরাল ডায়রিয়া আর হলো ভাইরাল ডায়রিয়া আর হলো তোমার হলো ব্যাকটেরিয়াল ডায়রিয়া, পার্থক্যটা কি? ব্যাকটেরিয়াল ডায়রিয়াতে মেইনলি ব্লাড আর মিউকাস থাকবে, কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে না, কিন্তু তোমার ওভারঅল একটা মানে বলতেছি ব্লাড আর মিউকাস থাকবে। আর ভাইরাল ডায়রিয়াতে তোমার ব্লাড আর মিউকাস থাকবে না। ঠিক আছে, এটা একটু পার্থক্য। জিজ্ঞাসা করা এবং এই শীতকালীন ডায়রিয়া হয় কি, আমার তো প্রশ্ন ছিল খেতলাল, ওইদিকার কেউ আছো? জয়ফাটের ওদিকে কেউ আছে? ছাত্রদের মধ্যে কে আছে ওদিকে? হ্যালো স্যার আছে স্যার, অনেকে হয়তো স্যার এখন স্যার মানে প্রেজেন্ট নাই হয়তো স্যার। প্রেজেন্ট নাই। তো আমার ফার্স্ট পোস্টিং হলো খেতলাল এবং আমি একাই পাবলিক, একাই ডাক্তার, একাই টিএসসি, একাই আরএমও, একাই আর মেডিকেল অফিসার, হ্যাঁ একাই সারাদিন কাজ করি, সারাদিন এবং সারা দিনের প্রথম মাসে রাউন্ড দেবো, তারপরে তোমার হলো কি করবো যে রাউন্ড দেওয়ার পর আবার আউটডোরে করবো, আউটডোরে রোগী দেখবো, তারপরে তোমার বাসায় যাব, তখন একা মানুষ, 8 তলা বিল্ডিং, একটা জনগণই নাই, একাই থাকি। এবং ওই যে তোমার রাত্রে রোগী আসতেছে তোমার, তখন ওই যে নিচতে কল দেবে স্যার মেহমান আসে, তখন চলে যাবো, আবার দেখবো রাত 3টা কি 4টা কি 5টা কি, ঘুম আসতেছে, চোখ পাঁচতে রোগী আসে দেখবো। আর শীতকালে আসলে বেশি হতো, শীতকালীন তোমার ডায়রিয়াটা হয়তো প্রচন্ড, তুমি ঘুমানোর সময় পাবে না, তুমি সময় পাবে না, একটা এত মানে কষ্ট হইতো। যাই হোক, ওই হয় আমি তো খেলার প্রায় তোমার 4 বছর ছিলাম, 4 বছর ওখানে নড়তে পারিনি, আমাকে নড়তে দেওয়া হয়নি ওখানে, কারণ কোনো ডাক্তার ওখানে যাইতে চায় না, খুব টেরোরিস্ট জায়গা। যখন তোমাদের যদি কেউ ফ্রেন্ড থাকে তাহলে ওদেরকে বলবা যে তোমার খেতলাল, আক্কেলপুর, কালাই এই 3টা থানা বাংলাদেশের মধ্যে টেরোরিস্ট জায়গা, তাদেরকে বলবা, তারা খুবই ওইখানকার লোকজন এত খারাপ। তো যদি কেউ চাকরি করো তখন বুঝবা, ভুলেও ওই সমস্ত জায়গায় কেউ পোস্টে নেবে না, ভুলেও ওই জায়গায় পোস্টে নিলে তোমার জীবন শেষ। তখন তোমাদের ওই যে লেখাপড়া করতে পারবে না, বুঝছো, লেখাপড়া করতে পারবে না, ওখানে সরতে পারবে না, ওখানে ভুলেও ইংলিশ পাস করবা, বিশেষ পাস করবা, করার পরে অনেকে জয়পুরহাটের ইয়ারগুলোতে প্রশ্ন নেবে না। 5 মিনিটটা ভালো, 5 মিনিটটা খারাপ না, তবে ওই 3টা থানা নেবে, খেতলাল, আক্কেলপুর, কালাই, এই 3 জায়গায় দা নিবে না, ভুল করো। আচ্ছা, ল্যাব অ্যানালাইসিস কিভাবে করবো? ল্যাব অ্যানালাইসিস করবো হলো স্টুলই আমরা স্পেশাল নেবো, তো স্টুল, তাই তো স্টুল নেবো আর ব্লাড নেবো, দুটাই। হ্যাঁ হয়েছে বাবা, আরেকটু, হ্যাঁ দাদা আমার সাথে খেলবে, হ্যাঁ খেলবে, থামো আরেকটু, তুমি শেষ ক্লাসটা তুমি নেবা। তো রোটাভাইরাস ডিটেকশন ইনস্টিটিউট, এখানে কি করে ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখবো আমরা, দেখে রোটাভাইরাসটা দেখবো। আর অ্যান্টিজেন ডিটেকশন ইনস্টিটিউট কিভাবে দেখবো? এলাইজা এবং ল্যাটেক্স অ্যাগ্লুটিনেট টেস্ট। অ্যান্টিবডি দেখবো বাই এলাইজা। নিউক্লিক অ্যাসিড ডিটেকশন দেখবো বাই পিসিআর। আর কালচার করবো ইউজুয়ালি নট ডান, ঠিক আছে। তবে করা যায় কোথায়? গ্রুপ এ রোটাভাইরাস ক্যান বি কালচার ইন মাঙ্কি কিডনি সেল। তাহলে স্টুলে আমরা দেখবো কি ডাইরেক্ট ভাইরাস পার্টিকেলকে দেখবো বাই ইলেকট্রন মাইক্রোস্কোপ। তবে অ্যান্টিজেন দেখবো এলাইজা এবং ল্যাটেক্স অ্যাগ্লুটিনেট টেস্ট। আর অ্যান্টিবডি ব্লাড অ্যান্টিবডি দেখবো কি এলাইজা। আর নিউক্লিক অ্যাসিড ডিটেকশন দেখবো বাই পিসিআর। আর কালচার কি বলবো? নট ইউজুয়ালি ডান। গ্রুপ এ রোটাভাইরাস ক্যান বি কালচার ইন মাঙ্কি কিডনি সেল। আর তোমার হলো
এই ভ্যাকসিন আমরা ধরবো না, তো পেট্রোল ভার্ব তোমরা জানে রাখিও। ভ্যাকসিন পাওয়া যায় দুইটা ভ্যাকসিন এখনো পাওয়া যায়, রোটারিক্স এবং রোটাটেক। রোটারিক্স এটা মনোভ্যালেন্ট ভ্যাকসিন, এটা সাধারণত 2টা ডোজ দেওয়া হয়। সবারই দেওয়া যায়, তবে এই বয়সটাই দেওয়া ভালো, কারণ যেহেতু তোমার এই বয়সে তোমার 6 থেকে 24 মাসে 6 সপ্তাহ থেকে 24 মাস এই সময়টা তোমার দিলে সবচেয়ে ভালো হয়, ইমিউনিটা ওই সময় ডেভেলপ ভালো করে। 2 ডোজ ওয়াল ইন ইনফেন্ট 6 weeks to 24 weeks of age দেওয়া হলো। ফার্স্ট ডোজ বিগিনিং at 6 weeks of age। সেকেন্ড ডোজ কি 4 সপ্তাহ পরে দিতে হবে, তবে 24 মাসের সপ্তাহের আগে দিতে হবে। এগুলো তোমাদের আমার ধরবো না এগুলো। আরেকটা রোটাটেক, এটা 3টা ডোজ হয়, এটা হলো পেন্টাভ্যালেন্ট, এটা 5টা সাইটোটাইপ মিলে করা হয়, 3টা ডোজ দেওয়া হয়। একটা হলো তোমার হলো ফার্স্ট ডোজ 6 থেকে 12 সপ্তাহ, আর নেক্সট ডোজ হলো 7 থেকে 10 সপ্তাহ পরে, এইভাবে দেওয়া হয়। আর থার্ড ডোজ অবশ্যই 32 সপ্তাহের আগে দিতে হবে। এগুলো তোমাদের রিটেনও আসে না, ভাইভাতে আসে না, জাস্ট জানো যে ভ্যাকসিন পাওয়া যায়। স্যার এটা কি লাইফ লং ইমিউনিটি দেয় স্যার? না, লাইফ লং দেয় না এগুলো। তো এখন তোমরা বলো তো লাইফ লং, কিন্তু আসলে কত দেয় সমস্যা আছে, লাইফ লং দেওয়ার কথা, কিন্তু তোমরা এর পরের ক্লাসটা নেব হলো নেব হেপাটাইটিস ভাইরাস। কবে নেবো আমি জানাবো, এখন আমি কিন্তু শরীরে আছি, বুঝছো? তারপর শরীরের মধ্যেও আমি নিলাম। তো তোমরা তাহলে তোমরা এই কয়েকদিন তোমাদের ক্লাস নিবে, তোমার ম্যাডাম নেবে মারুফা, রাফি জি স্যার। তাহলে তোমার ম্যাডামের কাছে যোগাযোগ করিও। হ্যাঁ স্যার, আমি আজকে কল দেবো। হ্যাঁ, করে তাহলে কাল যে ক্লাস নাও, ক্লাস শুরু করে দাও। ওনাকে বলা আছে আমার, ওনাকে তোমার নাম্বারও দেওয়া আছে, যোগাযোগ করে তাহলে ক্লাস তো শুরু করো। তারপরে মাঝে মাঝে এমন নিতে পারলে নেব, ছুটি আর কি। কালকে ছুটি থাকলে তারপরে কলেজে আমি গেছি। এখন তোমাদের সৌরভ স্যারকে থ্যাংকস জানাও, আর তোমার সৌরভ স্যার আরেকটা জিনিস পড়া ইয়ে করে তো বাবা, তোমার কবিতা আরেকটা ভালো করে বলো তো। আচ্ছা, ওই দেখাটাই চাল দেখ, ওই দেখাটাই চাল দেখ, ওই আমাদের যা ওইখানেতে বাচ্চাদের টানা বুঝিচ্ছা, ও বাবু তুই ছাড়ছি, পাঁচটা আমি ছাড়ছি, পাঁচটা আমি ছাই না, পুঁটি মাছ পাচ্ছি, একটা যদি পাই দাপুর দুপুর খাবো, দাপুর দুপুর খাবো। তাহলে তোমাদের বড় স্যারকে তাহলে থ্যাংকস জানা একটু। ধন্যবাদ, 2 স্যারকে ধন্যবাদ, ছোট স্যার বড় স্যার দুইজনকে ধন্যবাদ। ও ক্লাস নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে, বুঝছো বাবা, আমি ক্লাস নেবো, আমি ক্লাস নেবো, আমি স্যার বুঝতেছি স্যার, ওই জন্য ব্যস্ত হয়ে গেছে, ক্লাসের বসে আছে বসে আছে। আর আমার খুব ভক্ত, আমার কাছে আসে বোঝে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। স্যার ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। বেড়াতে আইসো আমাদের এখানে।